আজকে ইউনুসের যে থাকা চেয়ারে বৈশা, গদিতে বৈশা, ময়ূর সিংহাসনে বৈশা আরেকজনের বাড়ি পুরাইতেছেন, এ ডে মে কাম জনাব মোহাম্মদ ইউনুস সাহেব। এই পুরানোর ক্ষমতা কিন্তু একসময় অন্যদেরও হইতে পারে, তখন কিন্তু আপনার গ্রামীণ অবস্থা কি হবে বুঝে শুনে দেখতে আপনি কেন এটা করলেন না? একটা লোককে কেন দায়ী করলেন না? প্রতিষ্ঠানকে কেন দায়ী করলেন না? আর্মিরা এসে ঘুরে গেল, মনে হইলো তারা হাত তালি দিল, কাজটা কর কর, আমরা তোদেরকে প্রোটেকশন দিচ্ছি। এই থেকে একটা দেশের আর্মি হওয়া উচিত। এটা কি মুক্তিযুদ্ধের আর্মি? এই বুঝতে হবে, যাদেরকে আমি সারা জীবন বলে আছি স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি, আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি কি এরকম হওয়া উচিত? এরাই আর্মি? এদিকে দেশে গিয়ে শান্তি রক্ষা করে, যারা চোখের সামনে দেখতেছে করে আগুন জ্বলতেছে, কিন্তু চুপে চাপে মনে হইলো যেন আনন্দে আনন্দে এখান থেকে সরে গেল, মাথা নিচু করে এদেরকে আবার বুয়া বুয়া বলে স্লোগান দিল। তাইলে আপনারা কিসের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি? আর যদি মনে করেন যে আপনারা এইভাবে বাড়িঘর ওদেরকে সমর্থন করে পুরাবেন, এই যে মব জাস্টিস, মব অ্যাকশন, 10,000 লোক একত্র করতে পারলেই আমি যা ইচ্ছা তা করতে পারি। 18 কোটি মানুষের দেশে 10,000 না 10 লাখ লোক একত্র করাও কিন্তু এমন কোন কঠিন জিনিস না। এমন মানুষ আসতে পারে, সে গুন্ডা হইতে পারে, বদমাশ হইতে পারে, লুটেরা হইতে পারে, এদের একটা দল হইতে পারে। এই দলটাকে আমি ঘৃণা করি, কিন্তু ভালো মানুষেরা কিন্তু দিনে 24 ঘন্টায় 10 লাখ লোকের একটা হইতে পারে, জমায়েত হইতে পারে, যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বলতে পারে মুক্তিযুদ্ধ ছাড়বো না, গণতন্ত্র ছাড়বো না, এই দেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হতে দিব না। এই দেশে হবে গণতন্ত্র, এই দেশে হবে মানুষের শিক্ষা শেষে চাকরি, ছেলের হাতে গরিব মানুষের সন্তানের হাতে বই, বাকি সব করে না ভ্রান্তি পকল, কারণে কুসুম কলি সকলে ফুটিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। এই দেশে আরো সাধারণ মানুষের ছেলেদের হাতে থাকবে, কায়দা থাকবে আলিফ দিয়ে দেশে, অথবা থাকবে সিভারা থাকবে আলহামদুলিল্লাহ, আরো বড়দের সন্তানদের হাতে হয়তো এবিসিডিও থাকবে। সবাই মিলে আমরা একটা দেশ গর্ব, জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় ত্যাগে তিতিক্ষায়। এটা কি দেশ সাহেব আপনার চোখের সামনে বানাচ্ছেন আপনি? যে দেশে মানুষ বোবা হয়ে থাকে 21শে ফেব্রুয়ারিতে কোনো কথা বলতে পারে না, যে দেশের মেয়েরা আপনিও বানাইছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব মিছিল করেন। এখন দেখলাম আবার সুপ্রিম কোর্ট এটা শুরু হচ্ছে, হিজাব যে পরে সেও আমার মা, সেও আমার বোন। আমার কথাটা শুনেন, হিজাব যে পরে না সেও আমার মা, সেও আমার বোন, যে শাড়ি পরে চলে সেও আমার মা বোন। সমস্ত মেয়েদের যার যার পোশাক পরার অধিকার আছে, অবশ্যই অবশ্যই সবার অধিকার আছে। এটা বাংলাদেশ, এটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য বাংলাদেশ। হিন্দু নয় ওরা মুসলিম, জিজ্ঞাসা কোন জন, কান্ডারি বলো ডুবেছে মানব সন্তান আমার মার। এটা সেই বাংলাদেশ যে বাংলাদেশে এসেছিল হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি। শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। এসেছিল কলির যুগের শ্রী গৌরাঙ্গ, যাকে নিমাই বলা হয়, সেই সিলেটে এসে যেও বলেছিল শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তা মানব ধর্মের কথা বলেছে। ছাত্র সমন্বয়করা, আমি একটু প্রশ্ন করি, ছাত্র সমন্বয়করা যে নতুন রাজনৈতিক দল নিয়ে আসছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমরা কোন বাংলাদেশ পেতে পারি? বাস্তবতার জায়গা থেকে তাদের যে নানান ধরনের কার্যক্রম বা কথাবার্তা আমরা লক্ষ্য করছি, সে বিষয়ে যদি একটু বলতেন। রণামূলক কাজ করতেছে আমার ছেলেরা, কেন করতেছে? বাবারা তোমরা কেন এগুলা করতেছো? তোমরা তো এই সমাজে আরো আমার 60 বছর বেশি বাঁচবে, আমি তো 2 বছর পরে মরে যাবো গা বাবারা।
করতেছো, গদিতে বৈশা বৈশা দল করো, আবার কো না 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 আমরা এটা ছেড়ে দিব, আমরা থাকুন না, তো থাকো কেন? এটা তো প্রতারণা। আবার বিভিন্ন দলে দেখা যাবে সেইখানে একজন হাসনাত আছে, সারজিদ আছে, যারা গেলে বলে ডিসি সাহেব এসপি সাহেব লাল কার্পেট দিব। একটা কিংস পার্টি হইতেছে, বাবার একটা বাপের বেটার মতো বিরোধী দলে থাইকা খেতে রাইলে যাও, বস্তিতে যাও, শ্রমিকের কারখানায় যাও, বলে আমাদের সেই সব মেয়েরা যারা আসসালাতু মিনাম নাম করার সঙ্গে সঙ্গে একটা টিফিন খেয়ে হাতে নিয়ে তোমার বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আনার জন্য গার্মেন্টসে কাজ করে, সেইখানে গিয়ে কাজ করো, মানুষের সুখ দুঃখের হিসাব নেবার চেষ্টা করো, গরিব মানুষের চোখের জলের সঙ্গে নিজের চোখের জলকে মিশানোর চেষ্টা করো। বাবারা এরকম কি করতেছো তোমরা? একটা কিংস পার্টি করতে তোমরা শেষ হয়ে যাবা। আমরা চাই না তোমরা শেষ হয়ে যাও, আমরা চাই তোমরা একটা মডার্ন পলিটিক্স করো, মানুষের সাথে মিলে তার কাজে হাত চাইকা, কৃষক শ্রমিক মেহনতি মানুষ এদেশের মুক্তি সংগ্রাম আর একটা দ্বিতীয়টা তুমি করো না। সেইটা তো তারা করবে না। তারা সকালবেলা সুন্দর শার্ট গায়ে দিবে, বিকাল বেলা আবার সেন্টেন্ট মারে টাইনে পাঞ্জাবি পরবে, টুপি মাথা দিয়ে, রাত্রেবেলা সুটকুট পরবে, আবার 4 কোটি টাকা দামের গাড়ি চড়বে। এরা করবে দল যারা বাড়িতে গেলে 86টা গেট হয়, হ্যাঁ 86টা গেট, যারা বাড়িতে গেলে 100 গেট হয়, যারা 30,000 কম্বল দেওয়ার জন্য 30 লাখ টাকা হেলিকপ্টারে খরচ করে, এরা করবে দল। করো, আমি দোয়া করি এরা দল খুব বড় হোক এবং রাজনীতি করে এরা বাপকে ডিফেন্ড নিয়ে দেয় আমাদেরকে, তারা সুন্দর রাজনীতি করবে, এটা দোয়া করি। কিন্তু দে উইল নট ডু ইট, এখন পর্যন্ত তাদের চরিত্র এটা আছে বলে আমার মনে হচ্ছে। যদি আসে ভালো, আমি খুব খুশি। এবং আপনি যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে শঙ্কিত, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন গুলো মুছে ফেলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আপনি যে অভিযোগগুলো করলেন, যারাই এই চেষ্টাগুলো করুক না কেন, আপনার কি মনে হয় তারা সফল হবে এই বাংলার মাটিতে? আসে না। যদি আল্লাহ সত্য হয়, আল্লাহর সৃষ্ট ইসরাফুল মখলুকাত মানুষ যদি সত্য হয়, যদি বাংলার বাঙালি 10,000 বছরের সত্য হয়, যদি ইতিহাস সত্য হয়, ততদিন পর্যন্ত বাঙালি জাতি থাকবে, ততদিন পর্যন্ত এইসব সাম্প্রদায়িক শক্তির কোনোদিন উত্থান হবে না। এরা মাঝে মাঝে বিস্ফোরার মতো যন্ত্রণা দিবে, কিন্তু একদিন গলে পুড়ে চলে যাবে। আমি মনে করি দেশ মুক্তিযুদ্ধের দেশ তাই থাকবে। আমি সবাইকে আহ্বান করি, আমি আপনাদেরকে শুধু কথাটা বলে যেতে চাই, এই সরকার সবচেয়ে বেশি প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করছে আমার মা বোনদের সাথে, নারী সমাজের সাথে। অথচ আমার জীবনে দেখা 64 সন থেকে ধরে 2024 সন, এই 60 বছরের আন্দোলনে আমি কোনোদিন এত মেয়ে একটা আন্দোলনে যুক্ত হতে দেখি নাই যত মেয়ে 5ই আগস্টের আন্দোলনে যুক্ত হয়েছে। ইভেন মুক্তিযুদ্ধের সময় আমি ঢাকাতে ছিলাম আন্দোলনে 71 সনে, তখন আমি বিকারুন্নাসার মেয়েদেরকে এইভাবে বেরিয়ে জীবনের মুখোমুখি দাঁড়িয়ে, পুলিশের গুলির মুখোমুখি দাঁড়িয়ে এত বেশি আন্দোলন করতে দেখি নাই। আমি ইডেন কলেজের ছাত্রী বোনেরা, মেয়েরা, আমার রুকেয়া হল, শামসুন্নাহার হল, আমি তো দেখলাম মেয়েরা ট্রাকের সামনে, পুলিশের ট্রাকের সামনে দাঁড়াইছে, ছাত্রদেরকে ধরে নিয়ে যাচ্ছে। তারা বলছে আগে আমাদের উপর দিয়ে ট্রাক চালাতে হবে, তারপর আমাদের ভাইদেরকে থানায় নিতে হবে, কেসে নিতে হবে। আমি দেখলাম একটা মেয়ে ইউনিভার্সিটি ফাইনাল ইয়ারের পরে সে বলছিল বাবাকে বলে এসেছি, আমার যদি লাশটা পড়ে থাকে কোনোদিন তুমি কবর দিবা না, শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত। এই যে মেয়ে নারীদের যে অংশগ্রহণ, আমার মায়েরা তার সন্তানকে নিয়ে আসছে, আয়সা বলছে তুই মিছিলে যা, গুলি খা, আমি আছি, আমার কোলে মত। এই অন্ধকারের শক্তি, আজকের অন্ধকারের শক্তি সবচেয়ে বিশ্বাসঘাতকতা এবং প্রতারণা করেছে মেয়েদের অধিকারের সাথে। এরা প্রথমেই মেয়েদের অধিকারটাকে গলা টিপে ধরছে। আপনি কেন এই আশঙ্কাগুলো করছেন? কেন, কারা বাধা দিচ্ছে? আপনার আশঙ্কাটি কোথায়? কেন এই ধরনের আস্ফালন
আমরা দেখতে পাচ্ছি এবং কারা করছে? আমি যে অন্ধকারের শক্তি বলি, সেই অন্ধকারের শক্তি কারা এটা আপনি বুঝেন, আমাকে সুস্পষ্ট করে বলতে পারেন। আমি বলবো ওই ছেলেরা বুঝে কি বুঝে না, যারা এখন উপদেষ্টা হয়ে বসে আছে বা ওই বড় বড় নেতা হয়ে বসে আছে, বাপ দাদার নাম নাই, চান মল্লের বিয়ে যারা হয়ে বসে আছে, এরা বুঝে কিনা, কিন্তু এরা সর্বনাশের সঙ্গে আছে। কিন্তু এরা একদিন বুঝবে, যেমন এরা 6 মাস পর্যন্ত মুক্তিযুদ্ধ বলে নাই, বলছে 47 মুক্তিযুদ্ধ আর 24 মুক্তিযুদ্ধ। 71-কে তারা স্বীকারই করে নাই, কিন্তু যখন একটু মানুষ দেখছে না রে মুক্তিযুদ্ধ না করলে তো একটু গরম গরম লাগে, এখন আবার মুক্তিযুদ্ধ কিছু না না আছে মুক্তিযুদ্ধ। এরা সঠিক পথে আসবে, কিন্তু তারা সঠিক পথে আসবে না। ওই অন্ধকারের শক্তি যারা পাকিস্তানও তারা চায় নাই, পাকিস্তানের বিরুদ্ধে যারা আন্দোলন করছিল, আবার পাকিস্তানের 23 বছর যারা ধর্মের নামে সাম্প্রদায়িকতা করতে ধর্মের ব্যবসা করে যারা এই পূর্ব পাকিস্তানকে গোলাম করে রেখেছিল, পাঞ্জাবিদের গোলাম করে রেখেছিল, যারা 52 ভাষা আন্দোলন, 65-64 শিক্ষা আন্দোলন, 6 দফা আন্দোলন, 69-এর 11 দফা আন্দোলন, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করে নাই, বিরোধিতা করেছে, সেই সব শক্তি যাদের নাম করলি তারা মনে করে যে আমি গালাগালি করি, তারা আলবদর রাজাকার ছিল, অথবা এখন যারা আছে তারা আলবদর রাজাকারের যারা সন্তানেরা, অথবা তাদের আদর্শের লোকেরা, যারা এখনো পত্রিকাতে লেখে যে মুসলমান যারা মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা হয়েছিল আল্লাহর কাছে তাদের মাপ চাইতে হবে, ওই সব রাজাকার আলবদরের সন্তানদেরকে আমি বলি অন্ধকারের শক্তি। তারা দেশটাকে আজকে ভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। বাংলাদেশের 17 কোটি মানুষ যদি না বুঝে আমার কিছু করার নাই। বাংলাদেশের 50টা দল যদি রাজনৈতিক দল, আমার দল সহ যদি না বোঝে আমার কিছু করার নাই। কিন্তু আমি বলে যাব, আমার কথাটা একদিন সত্যে প্রমাণিত হবে। যারা মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে চায় তারা যদি জয়লাভ করে ফেলে, এইটা বাঙালি জাতির বা বাংলাদেশের মানুষের কোন দেশ থাকবে না। ওই যে 1000 বছরের বাংলার শিক্ষা সংস্কৃতি সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এই দেশে কোন ধরনের ইতিহাস থাকবে না, ঐতিহ্য থাকবে না, লালন থাকবে না, রবি ঠাকুর থাকবে না, নজরুল থাকবে না, জীবনানন্দ দাশ থাকবে না, জসীমউদ্দিনরা থাকবে না। আর থাকবে না কারা জানেন? যারা এই ভারতবর্ষে ওইসব নিমক হারামদেরকে পয়দা করছে, উলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশ, যারা এই বাংলায় মুসলমান তৈরি করেছিল সুফিবাদের মাধ্যমে। এখন ওইসব অন্ধকারের জীবেরা যারা এই দেশে ইসলামের নামে ব্যবসা করতে চায়, তারা সেই সব মাজার টাজার ভেঙে খান খান করে দিচ্ছে, সুফিবাদকে তারা লাথি মারছে। আসলে সুন্নাতুল জামাত যাদের সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি অন্তরে এবং বাহিরে, তাদেরকে তারা এখন হত্যা করতে চায়, তাদেরকে দেশ থেকে উৎখাত করতে চায়। এই যে নতুন ধরনের ইসলামের নামে আজকে জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতা, তার বিরুদ্ধে যদি বাংলাদেশের মানুষ জেগে না উঠে, তাহলে এই বাংলাদেশ থাকবে না। শেখ হাসিনা মামলা দিয়ে 7 তলায় 10 তলায় হাঁটায় উঠাইতো, সিঁড়ি দিয়া লিফট বন্ধ করে রাখতো, চৈত্র মাসের রোদ্রে ফ্যান দিত না। সেদিন আমার মতো এত বড় প্রতিবাদ বাংলাদেশে কেউ করে নাই। আমি বলেছিলাম বাংলায় 100 বছর মুসলমানের সন্তান এত মহান সন্তান জন্মগ্রহণ করবে না, নন পলিটিক্যাল। সেই ইউনুসকে যারা অত্যাচার করতেছে, কত কথা বলছি উনার সম্পর্কে। আজকে উনাকে চিনতে আমার খুব কষ্ট হয়। উনাকে সকালবেলা আমার কাছে একরকম লাগে, দুপুর বেলায় আর এক রকম লাগে, রাতের বেলায় আবার আর এক রকম লাগে। আজকে একরকম দেখি, আগামীকাল উনি আর এক রকম। উনাকে চিনতে বড় কষ্ট হইতেছে। উনার সমর্থন না থাকলে তো এত অন্ধকারের খেলা হতে পারে না দেশে। উনি তো একদিন বলে না যে রাজনীতি করব, প্রতিপক্ষের বাড়ি পুড়িয়া দুলিশাত করে দিতে হবে।
বুলডোজার চালা, বুলডোজারটা আসছে কোথায়? বুলডোজারটা তো ইউনূস সাহেবের কাছে। উনি যদি বুলডোজার দিয়ে মানুষের বাড়ি ঘুরিয়ে দেয়, তাহলে উনি যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, এটা সম্পর্কে প্রশ্ন উঠে কিনা আমার অনেক সময় প্রশ্ন আসে। উনি তো শান্তিতে নোবেল পেতে, শান্তি বুঝি মানুষের বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া, মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া, তার চেয়েও বড় অপরাধ করেছে উনারা বলে। উনার সঙ্গে যার জবাবদিহি উনাকে করতেই হবে। কিশোরগঞ্জে সৈয়দ নজরুল, তাজউদ্দিন, মনসুর আলী, কামরুজ্জামানদের যে ভাস্কর্য ছিল সেগুলা ভাঙছে। আচ্ছা, সেটা আমি না হয় অনেক কষ্টে মেনে নিব, কারো কিছু ভাঙ্গা উচিত না, কিন্তু স্বাধীনতার 7 বীর শ্রেষ্ঠ সমস্ত ভাস্কর্য ভেঙে পা দিয়ে মারাইছে। এটার প্রতিবাদ তো ইউনূস সাহেব করে নাই, এটার প্রতিকারও তিনি করেন নাই। আবার যে